হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য মুভি এক্সপ্লেন ওয়ার্ল্ড। তো আজকে যে আমরা মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেটি হলো কালকি। তো এখানে কিছু আমি প্রথমে কথা বলে নিতে চাই মুভি এক্সপ্লেনের আগে। এটা আমার ফার্স্ট কোনো মুভি এক্সপ্লেন ভিডিও। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে ধরিয়ে দেবেন। আর কোন পার্টটা ভালো লেগেছে খারাপ লাগছে সেটা অবশ্যই জানাবেন। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাচ্ছি এইভাবে একটি লোক হাতের লাঠি নিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে আছেন। তারপরে মহাভারতের কিছু এখানে সিন দেখানো হয়েছে যেখানে অশ্বত্থামা আর অর্জুনের মধ্যে লড়াই চলছিল এবং তারা দুজনকে মারার জন্য ব্রহ্মাস্ত্র ছুড়েন দুজনের দিকে। তারপরে সেখানে শ্রীকৃষ্ণ আসেন এবং শ্রীকৃষ্ণ এসে বলেন যে তোমাদের দুজনের চক্র তোমরা দুজন ফিরিয়ে নাও। অর্জুন তার অস্ত্র ফেরানোর মন্ত্র জানতো, তাই সে নিজের অস্ত্র ফিরিয়ে নেন এবং অশ্বত্থামা নিজের অস্ত্র ফেরানোর মন্ত্র জানতো না, তাই সে শ্রীকৃষ্ণকে বললেন যে আমি আমার অস্ত্র ফেরানোর মন্ত্র জানি না, আমি শুধু চালানোর মন্ত্র জানি। শ্রীকৃষ্ণ ব্রহ্মার কাছে গেলেন এবং ব্রহ্মাকে বললেন এটার কোনো সলিউশন বলতে। সেখানে ব্রহ্মা বললেন যে এটার কোনো সলিউশন, এই অস্ত্র একবার চালানো হলে সে তার নিজের উদ্দেশ্য পূরণ করেই তারপরে ফেরত আসে। তখন ব্রহ্মা বললেন যে এটা শুধু একটা মাত্র উপায় আছে, এটার দিক পরিবর্তন করা। তখন তারা তার দিক পরিবর্তন করেন এবং অর্জুনের স্ত্রী উত্তরার পেটে থাকা সন্তানের উপর আঘাত হয় এবং সেখানে উত্তরা আর তার সন্তান মারা যায়। শ্রীকৃষ্ণ অশ্বত্থামার উপর রেগে যান এবং অশ্বত্থামাকে বলেন যে তুমি অনেক বড় পাপ করেছো। অশ্বত্থামা তখন নিজের ভুল স্বীকার না করে শ্রীকৃষ্ণের উপর হামলা করেন এবং শ্রীকৃষ্ণ আরও অত্যন্ত রেগে যান। অশ্বত্থামাকে বলেন যে তোমার এইভাবে শাস্তি খুব কঠিন হবে। অশ্বত্থামা তখন নিজের অহংকারে এসে বলেন যে কি হবে, মৃত্যু তো। শ্রীকৃষ্ণ তখন অশ্বত্থামার মাথা থেকে তার মণিটি তুলে নেন এবং তাকে বলেন যে তোমার মাথা থেকে সারা জীবন এভাবে রক্ত পড়তে থাকবে এবং তুমি সারা জীবন বেঁচে থাকবে আর তোমার কোনো ক্ষত সহজে ভালো হবে না, আর তুমি মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে আর মৃত্যু চাইবে কিন্তু তোমার মৃত্যু হবে না। অশ্বত্থামা তখন শ্রীকৃষ্ণের কাছে হাত জোড় করে এটার উপায় জানতে রিকোয়েস্ট করলে শ্রীকৃষ্ণ বলেন যে কলিযুগের পর কল্কি যুগ আসবে, সেই যুগে আমার 10 নম্বর অবতার জন্ম নেবে, সেই যুগে আমার অবতারকে গর্ভে থাকাকালীন তোমাকে রক্ষা করতে হবে। অশ্বত্থামা তখন শ্রীকৃষ্ণকে বলেন যে কল্কি যুগ এসেছে, আমি বুঝবো কি করে। তখন শ্রীকৃষ্ণ বলেন যে এই মণি তোমার কাছে নিচে এসে সব কিছুর ইঙ্গিত দিয়ে দেবে। এই বলে শ্রীকৃষ্ণ সেখান থেকে চলে যান এবং অশ্বত্থামা নিজেকে একটি ভাঙ্গা মন্দিরের মধ্যে লুকিয়ে রাখেন। তারপর আমাদের পৃথিবীকে দেখানো হয় যেখানে জলের কোনো অস্তিত্ব নেই, সবকিছু শুকিয়ে গেছে, মাটি ফেটে গেছে, চারিদিক শুধু ধ্বংসের স্তূপ। কিন্তু এখানে একটি টুইস্ট, এখানে শুধুমাত্র একটি রাজ্য বেঁচে ছিল। এই রাজ্যে দুই রকম দুনিয়া ছিল, একটি হলো কমপ্লেক্সের ভেতরের দুনিয়া, একটি কমপ্লেক্সের বাইরের দুনিয়া। কমপ্লেক্সের ভেতরের দুনিয়া ছিল লাক্সারি জীবন এবং কমপ্লেক্সের বাইরে ছিল হাহাকারময়। এটি হলো সেই কমপ্লেক্স, উল্টো ত্রিভুজের মতো দেখতে। চলুন এবার তাহলে আপনাদের এই রাজ্যের রাজার সাথে মিট করে দিন। ইনি হলেন সুপ্রিম রুলার ইয়াকশিন, যিনি নিজেকে ভগবান মনে করেন। এনার ব্যাপারে অনেক রকম তথ্য আছে যেগুলো আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ইনি নিজেকে 2000 বছর ধরে বাঁচিয়ে রেখেছেন এবং এনার বাঁচার রহস্য শুনলে আপনি আরও অবাক হবেন। ইনি নিজে সিড কুমারী মেয়েদের শরীরে প্রবেশ করিয়ে টেকনোলজির মাধ্যমে তাদের প্রেগনেন্ট করে সেই প্রেগনেন্ট মহিলার পেটে যখন বাচ্চা থাকবে সেই বাচ্চা থেকে কিছু টেকনোলজির মাধ্যমে সেই বাচ্চার থেকে সেরাম বানিয়ে সেই সেরাম নিজের শরীরে প্রবেশ করান। এখানে একটা কথা আমাদের জেনে নেওয়া উচিত যে পরবর্তী যে আমাদের যুগটা হবে সেই যুগে কিন্তু টেকনোলজি প্রচুর ফাস্ট হবে। এখনকার যুগে আমাদের যেটা অসম্ভব সেই যুগে সেটা কোনো ব্যাপারই নয়। তো গাইস, এনাকে আমরা পুরো গল্পে ইয়াকশিন নামে চিহ্নিত করব। ইনি হলেন ইয়াকশিনের সায়েন্টিস্ট, এনার নাম বানি। তো পুরো গল্পে আমরা এনাকে বানি নামে জানবো। তারপরে এদিকে দেখানো হচ্ছে গার্ড কমান্ডার, এনার নাম মানস, এনাকে আমরা পুরো গল্পে মানুষ নামে জানবো। এরা দুজনেই হলো ইয়াকশিনের গোলাম। তারপরে এদিকে বাইরের কমপ্লেক্সের লোককে দেখানো হয়, এদেরকে কমপ্লেক্সের কোনো কাজের জন্য কমপ্লেক্সের ভেতরে আনা হয় এবং কাজ দেওয়া হয় কিছু পয়েন্টসের বিনিময়ে। এখানে আরেক ধরনের মানুষকে দেখানো হয় যাদেরকে হান্টার নামে চিহ্নিত করা হয়েছে। এরা হলো এক ধরনের যাদের শুধু স্বপ্ন কমপ্লেক্সের মধ্যে যাওয়ার আর লাক্সারি জীবন বেঁচে থাকার। তো তারা কিছু পয়েন্টসের জন্য যা কিছু করতে পারে আর তাদেরকে কন্ট্রোলে করেন মানুষ। এখানে একটি ল্যাব আছে, যেই ল্যাবের সায়েন্টিস্ট হলেন ইনি আর একজন মানুষ, তবে ইনি সৎ, ইনি ভালো। ইনি জানতেন না এখানে কি হচ্ছে। এখানে অনেক প্রেগনেন্ট মহিলাদের শরীর থেকে বাচ্চাদের নষ্ট করে কিছু সেরাম বানানো হচ্ছে, সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। সে শুধু বানিয়ে দিত আর তারপরে সে জিজ্ঞেস করেছিল যে এইসব কী করা হচ্ছে। তখন সে সব জিজ্ঞেস করলে মানুষ তাকে অ্যাকশনের কাছে নিয়ে যান। অ্যাকশনের কাছে নিয়ে গেলে সেই সায়েন্টিস্ট ওনাকে একটি সিরামের বোতল ধরিয়ে দেন এবং সেখানে বলেন যে এসব সম্পর্কে আমি তো জানি না, তো আমাকে বললে একটু ভালো হতো। তখন অ্যাকশন সেই সেরামটি নিজের শরীরে নেয়। তারপরে অ্যাকশন জলে পড়ে যান এবং কিছুক্ষণের জন্য সবাই মনে করেন যে অ্যাকশন বুঝে মারা গেলেন, কিন্তু না, অ্যাকশন আবার উঠে দাঁড়ায় এবং নিজে নিজে বলে যে অনেক দিন পর কেউ আমাকে মারার চেষ্টা করলো, এটা কল্কি যুগের শুরু, আমি বুঝতে পেরেছি। দিয়ে সায়েন্টিস্টকে নিজের জীবন থেকে হাত ধুতে হয়, অ্যাকশন তাকে মেরে ফেলেন।
এদিকে দেখানো হয় এই রাজ্যে কিছু লোকদের নিয়ে আসা হচ্ছে কাজের জন্য। সেখান থেকে হান্টারদের বলা হয় যে ছেলে মেয়ে আলাদা আলাদা করতে। সেখানে এই মেয়েটিকে চিনে রাখুন, এর নাম হলো রায়া। এই বাচ্চা মেয়েটি নিজেকে ছেলের পরিচয় দেয় এবং সেখান থেকে পালিয়ে যান। এই বাচ্চা মেয়েটি কিন্তু জানতো যে মেয়েদের এখানে কি করানো হয়। পর এই হান্টার তার একটি রোবট ছিল, তারা দুজন মিলে রায়াকে ধরতে তার পিছনে পড়ে থাকে। এদিকে মেয়েদের শরীর থেকে সিরামের কাজ শেষ হয়ে গেলে তাদেরকে আগুনে পুড়িয়ে মারা হয়। তারপর এখানে একটি গ্রামকে দেখানো হয়, যে গ্রামটির নাম সাম্বালা। এটি একটি অদৃশ্য গ্রাম, যেই গ্রামটির খোঁজ এখনো পর্যন্ত গার্ড কমান্ড বা অ্যাকশন খুঁজে পায়নি। আর এই গ্রামের লিডার হলেন এই মহিলা, যার নাম মারিয়াম। তারপর সাম্বালা গ্রামে এই মহিলাটিকে দেখানো হয়, যার নাম দিব্যা। চরিত্রে আছেন মৃণাল ঠাকুর। দিব্যা কিন্তু প্রেগনেন্ট ছিল। তারপরে সাম্বালা গ্রামের এই রাভেলটি আসেন এবং দিব্যার পেটের কাছে একটি পাথর নিয়ে যান এবং দেখেন সেটি চমকাচ্ছে কিনা। তিনি মনে করেন যে, কিন্তু সেখানে সেরকম কোনো কিছুই হয় না। হঠাৎ সেখানে কিছু হান্টার আসেন এবং তাদের দুজনকে গার্ড কমান্ডের কাছে ধরে নিয়ে যায়। তারপরে এখানে সেই মণিটি পড়ে থেকে যায়। তারপরে রায়া এসে সেই মণিটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে গার্ড কমান্ডার তাদের দুজনকে সাম্বালা গ্রাম সম্পর্কে জানতে চাইলে তারা কেউ না কিছু বলাই এখানে টেকনোলজির মাধ্যমে সেই গ্রামের লিডার মরিয়মের সাথে কথা বলেন এবং মরিয়ম আর তারা দুজনে কেউ কিছু না বলাতে এখানে দিব্যা আর সেই র্যাবেলকে গার্ড কমান্ডার মেরে ফেলে। তারপরে এখানে দেখানো হয় একজন হান্টারকে। হ্যাঁ, চরিত্রে আছেন প্রভাস। ইনিও একজন হান্টার, এনার নাম ভৈরব। আর এনার কাছে একটি ভালো উন্নত মানের টেকনোলজির গাড়ি আছে, যে গাড়িটির নাম তিনি ভালোবেসে দিয়েছেন গুচ্চি। এই গাড়িটি মানুষকে স্ক্যান করে বলতে পারে তার সম্পর্কে সব কিছু ডিটেলস। তারপরে এই ছেলেটিকে দেখতে পাওয়া যায়, যার কাছে স্ক্যান করে 5000 পয়েন্ট পাওয়া যাবে জানতে পারে গুচ্চি, এবং প্রভাসকে বলে যে একে ধরলে তুমি অনেক পয়েন্টস পাবে। তারপর সেখানে আরও কিছু হান্টার চলে আসে এবং তাদের সবার মধ্যে ওই ছেলেটিকে নিয়ে মারামারি হয়। তার মারামারিতে ভৈরব জিতে এবং সেই ছেলেটিকে নিয়ে সে সেখান থেকে চলে যায়। এখানে ভৈরবের সম্পর্কে কিছু তথ্য আপনাদের আমি বলি। ভৈরব নিজেও একজন হান্টার। সেও চায় যে কমপ্লেক্সের মধ্যে সুখের জীবন কাটাতে, কিন্তু এখানে পয়েন্টসের জন্য সে যেতে পারছে না। আর কমপ্লেক্সে যাওয়ার জন্য 1 মিলিয়ন পয়েন্টস লাগবে। তাই জন্য তারও একটাই স্বপ্ন যে আমিও পয়েন্টস করব আর কমপ্লেক্সের মধ্যে লাক্সারি জীবন পাস করব। সেও বাকি হান্টারদের মতো ভাবে যে পয়েন্টসের জন্য সব কিছু করবে। এদিকে এই হান্টার তার রোবট রায়াকে দেখতে পায় এবং তাকে ধরতে ধরতে তার পিছু করতে থাকে এবং রায়া একটি গর্তের মধ্যে তখন গিয়ে পড়ে যায়। তখন সেই রোবটটি রায়াকে ধরতে সেই গর্তের মধ্যে চলে যায় এবং যখনই সেই রায়াকে গর্ত থেকে নিয়ে যাচ্ছিল পা ধরে, তখন একটি বয়স্ক লোক যে রায়াকে তাই সেই রোবটটির থেকে বাঁচায় এবং রোবটটি তাকে গুলি করে। এবং তখন রায়া তাকে বলে, রায়া তখন সেই বয়স্ক লোকটিকে বলে, তোমাকে তো রোবটটি গুলি করলো, তোমার তো মরে যাওয়া উচিত। তারপরে তাদের মধ্যে কিছু কথোপকথন হয়। আর এখানে একটি জিনিসটা মনে রাখবেন, এখানে একটি টুইস্ট আছে। তারপরে এদিকে দেখানো হয় রক্সি, যিনি ভৈরবকে পছন্দ করেন। আর চরিত্রে আছেন দিশা পাটান। মধ্যে কিছু কথা হয় এবং দিশা তখন ভৈরবকে বলে, তুমি তো শুধু কমপ্লেক্সে যাওয়ার জন্য যা কিছু করতে পারো, তুমি তো আমাকে পছন্দই করো না। তারপরে কথায় কথায় রক্সি তাকে বলে যে আমি কমপ্লেক্সের মধ্যে 3 মাসের জন্য কাজ পেয়েছি। তখন ভৈরব তার কাছে রিকোয়েস্ট করে এবং তাকে বলে যে আমাকে কমপ্লেক্সের মধ্যে নিয়ে চলো। রক্সি বলে যে দেখছি। তখন রক্সি একটি কার্ড বানিয়ে দেয়। কমপ্লেক্সে ঢোকার সময় ভৈরবকে কমপ্লেক্সের রোবট স্ক্যান করে বুঝতে পারে যে ভৈরব শুধু 1 ঘন্টার জন্য কমপ্লেক্সের মধ্যে থাকতে পারবে। তখন ভৈরব রক্সিকে বলে যে 1 ঘন্টার জন্য আমি কোনো কাজ করে সময় নষ্ট করতে চাই না, আমি পুরো কমপ্লেক্স ঘুরবো। তো এই হলো সেই কমপ্লেক্স, শুধু প্রকৃতি, সমুদ্র, সাগর, যেটাকে আমরা এখন কেটে ফেলে বড় বড় বিল্ডিং তৈরি করতে যাচ্ছি, সেই সময় এই এই পাহাড়, সমুদ্র, এগুলোই হবে লাক্সারি জীবন। তারপর তারা পুরো কমপ্লেক্স চারিদিকে ঘুরতে থাকে। এদিকে ভৈরব, রক্সি এরা আপেল কীভাবে খেতে হয়, ফল, ঘোড়া, এসব প্রথম দেখছে সেখানে তারা। আর তারপরে তারা একটি বড় বাড়ির মধ্যে ঢুকে সেখানে কিছু নাচ গান করে, ধূমপান করে। তারপরে ভৈরবের কিছু উটপাটাং ব্যবহারের জন্য তাকে কমপ্লেক্সের গার্ডরা বাইরে বের করে দেয়। তারপরে এদিকে দেখানো হয় কিছু মহিলাদের। এখানে সুনিতা নামে একটি মহিলাকে দেখানো হয়, এখানে চরিত্রে আছেন দীপিকা পাদুকোন। এদেরকে সবাইকে প্রেগনেন্সি টেস্ট করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। টেস্ট করার পর সুনিতা যে প্রেগনেন্ট আছে সেটা কেউ ধরতে পারে না। তারপরে সুনিতাকে কমপ্লেক্সের কাজেই লাগানো হয়। সে কমপ্লেক্সের কাজ করতে করতে একসময় তাকে ধরে ফেলে গার্ডরা যে সে প্রেগনেন্ট। এখানে গার্ড কমান্ডার এটা শুনে অবাক যে সুনিতার পেটে যে বাচ্চাটি ছিল সেটি 150 দিনের। আর এদিকে প্রত্যেকটা মেয়েরা 120 দিনের বেশি বাচ্চা পেটে ধরে রাখতে পারতো না, হয় বাচ্চা মারা যেত, না হয় দুজনেই মারা যেত। এদিকে এই কথা শুনে
সবাই অবাক। তারপরে সুনিতাকে এক ত্রিভুজ মেশিনের মধ্যে ঢোকানো হয়। তারপরে এখানে মেশিনের সাহায্যে তার পেটের বাচ্চা থেকে এক ফোঁটা সেরাম তৈরি হতে না হতেই চারিদিকে ইলেকট্রিসিটি খারাপ হতে থাকে। এদিকে বাণীকে দেখানো হয়েছে কিছু খনন কার্যের সময় মহাভারতের কর্ণের একটি অস্ত্র পাই। সেই অস্ত্রটি সেই সময় হঠাৎ করে আলো জ্বলতে থাকে। তারপরে সেটিকে ছুঁতে গেলে সে ছিটকে দূরে চলে যায়। এখানে এই অস্ত্রটিকে কেউ ছুঁতে পারে না। তারপরে এখানে ওই ছোট্ট বাচ্চাটিকে দেখা হয় যার কাছে ওই পাথরটি ছিল। সেই পাথরটি হঠাৎই জ্বলতে শুরু করে। তারপরে সেই পাথরটি এই বয়স্ক লোকটি, হ্যাঁ গাইস, ইনি হলেন অশ্বত্থামা। যিনি পাথরটিকে জ্বলতে দেখে অশ্বত্থামা বুঝতে পারে যে মেয়েটির সাথে তার দেখা হওয়ার কারণ আর এই পৃথিবীতে ভগবান কল্কি আসতে চলেছে। তখন অশ্বত্থামা সেই পাথরটি নিজের মাথায় বসিয়ে নেয় আর মেয়েটি পুরোপুরিভাবে অবাক থাকে। আর অশ্বত্থামার শরীরের সব ক্ষত ধীরে ধীরে ভালো হতে থাকে এবং সে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়। আর এদিকে দেখানো হয়েছে যে সেই ইলেকট্রিসিটি খারাপ হওয়ার কারণে সুনিতা আগুনের মধ্যে পড়ে যেতে থাকে। তখন লিলি নামে একটি মেয়ে সেখানে লুকিয়ে থাকে। লিলি সুনিতাকে বলে যে তুমি এখান থেকে বাইরে চলে যাও, বাইরে আমার লোকেরা আছে, তোমাকে নিয়ে যাবে। তারপরে লিলিকে এদিকে গার্ডরা মেরে ফেলে এবং সুনিতা সেখান থেকে যেতে লাগলে বাইরে যাওয়ার রাস্তাটিতে একটি ট্র্যাক থাকে যেখানে পা দিলেই আগুন জ্বলে উঠবে। তবুও সুনিতা সেখান থেকে চলে যায় এবং তার শরীরে সব কাপড় পুড়ে যায় কিন্তু তার গায়ে একটু আঁচড় লাগে না। বাইরে এদিকে ডিউ আর কায়রা সুনিতার জন্য অপেক্ষা করতে থাকে এবং সুনিতাকে সেখান থেকে নিয়ে চলে যেতে থাকে। তারপরে তাদের পিছনে কিছু হান্টাররা পিছে পড়ে এবং ভৈরবও তাদের পিছনে পড়ে সুনিতাকে ধরার জন্য, কারণ সুনিতার কাছে 1 মিলিয়ন পয়েন্ট ছিল। তাকে ধরলে সে কমপ্লেক্সের মধ্যে যেতে পারবে। তার সুনিতাকে নিয়ে কায়রা আর হান্টারদের মধ্যে মারামারি হতে থাকে। এতে ডিউ আর কায়রার মৃত্যু হয়। তারপরে ভৈরব সুনিতাকে নিয়ে যেতে লাগলে সেখানে অশ্বত্থামা ওই ছোট বাচ্চাটি আসে এবং অশ্বত্থামা আর ভৈরবের মধ্যে আবার অনেক মারামারি হয়। সময় অশ্বত্থামা ভৈরবের একটি মূর্তি ভেঙে ফেলে এবং তাতে ভৈরব অজ্ঞান হয়ে যায়। তারপরে অশ্বত্থামা সম্ভালা গ্রামে সুনিতাকে নিয়ে আসে। তারপর হঠাৎই বৃষ্টি শুরু হয়, সেই কারণে সবাই ভাবে যে ইনি মা, এনার পেটেই আছেন ভগবান কল্কি। তারপরে এখানে ওই সেই পুরনো গাছটিতে অনেকদিন পর নতুন করে পাতা গজানো শুরু হয়। তখন সবাই সেটি দেখে ভীষণ অবাক হন। অশ্বত্থামা তখন সুনিতাকে একটি সেফ জোনে নিয়ে যান এবং তাকে বলেন যে তোমার পেটে যে বাচ্চাটি আছে আর তোমাকে বাঁচানোর দায়িত্ব আমার। আর এই গ্রামের যদি সবাই মারা যায় তাহলে ভাববে যে সবাই ভালোর জন্যই মারা গেছে। অশ্বত্থামা রায়াকে তার লাঠি সম্পর্কে কিছু কাহিনী শোনায় আর বলে যে এটি শুধু লাঠি নয়, এটি আমার বন্ধু কর্ণের তীর। এখন শুধু এটি এই বুড়োর লাঠি ছাড়া আর কিছুই নয়, এটি কারণ কর্ণ ছাড়া এই তীরটি কেউ চালাতে পারবে না। এদিকে মানুষ সুনিতার পালিয়ে যাওয়া ব্যাপারটি নিয়ে খুব চিন্তিত থাকে এবং কাউকে কিছু বলতে বারণ করে সবাইকে। তারপরে ভৈরবের সাথে মানুষের কথা হয়। ভৈরব বলে যে আমি সুনিতাকে নিয়ে দিতে পারবো, তার বদলে আমাকে কমপ্লেক্সে থাকতে দিতে হবে। তাতে মানুষ রাজি হয় এবং ভৈরব তার নিজের টেকনিক কাজে লাগায়। সেই সাম্বালা গ্রামের ছেলেটিকে সবকিছু বলে এবং ইমোশনালি তাকে ব্ল্যাকমেল করে ভৈরব এবং সেই ছেলেটি বলে যে আমি তোমাকে সাম্বালাতে নিয়ে যাব। তারপরে ভৈরব তার নিজের গাড়ি গুচ্ছিকে কিছু টেকনোলজির মাধ্যমে বেশি উন্নত করে এবং তার সাথে সাম্বালা গ্রামে চলে যায়। তারপরে সেখানে ভৈরব আর অশ্বত্থামার মধ্যে আবার সুনিতাকে নিয়ে মারামারি শুরু হয়। তারপরে ভৈরবকে ট্র্যাক করে মানুষ সেখানে আসে এবং মানুষ সুনিতাকে নিয়ে চলে যেতে থাকে। তখন সেই গ্রামের লিডার মরিয়ম সুনিতাকে বাঁচাতে গিয়ে মানুষ তাকে মেরে ফেলে। তারপরে সুনিতাকে নিয়ে যখন যেতে লাগে মানুষ আর সুনিতার মধ্যে কিছু হাতাপাই হয় এবং সুনিতা উপর থেকে নিচে পড়ে যেতে থাকে। সেই সময় ভৈরব আর অশ্বত্থামা দুজন মিলে সুনিতাকে বাঁচায়। আবার ভৈরব আর অশ্বত্থামার মধ্যে মারামারি হলে ভৈরব অশ্বত্থামার আঘাতে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তার পাশে ঠিক সেই লাঠিটি পড়ে থাকে যেটি অশ্বত্থামার বন্ধু কর্ণের ছিল। এই জায়গাটি মনে রাখবেন, এখানে একটি টুইস্ট আছে। তারপরে দিকে মানুষ অশ্বত্থামাকে বন্দি করে ফেলে। তখন মানুষ সুনিতাকে নিয়ে চলে যেতে থাকে। হঠাৎই পড়ে থাকা ভৈরবের পাশে সেই লাঠিটি ঘুরে এসে ভৈরবের হাতে টাচ করে এবং এই লাঠিটি সক্রিয় হয়ে যায়। ভৈরব তখন হঠাৎ জেগে ওঠে এবং সেই লাঠিটি দিয়ে মানুষকে মেরে সুনিতাকে বাঁচায়। অশ্বত্থামা ভৈরবের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। ভৈরব সুনিতাকে বাঁচিয়ে অশ্বত্থামাকে দিতে আসলে গুচ্ছি তখন হঠাৎ ভৈরবকে ডাক দেয় এবং ভৈরবের মনে পড়ে যে সে কে, কারণ তার হাতে যতক্ষণ পর্যন্ত কর্ণের অস্ত্রটি ছিল সে ভুলে গেছিল ততক্ষণ পর্যন্ত তার পরিচয়। গুচ্ছিটাকে ভৈরবের সবকিছু মনে পড়লে সে সুনিতাকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং অশ্বত্থামা বন্দি অবস্থায় থাকাকালীন সবকিছু চুপচাপ দেখতে থাকে। আর অশ্বত্থামা ভৈরবের অস্ত্র চালানো দেখে বুঝতে পারে যে সে তার বন্ধু কর্ণ। আর তিনি মনে মনে এটা ভাবতে থাকেন যে সবকিছু কর্ণকে এখন মনে করে দেওয়ার দায়িত্ব তার। এদিকে অ্যাকশন সেই এক ফোঁটা শিশিটি পেয়ে যায়। এই অ্যাকশন পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায় এবং সে দেখতে ঠিক এরকম হয়ে যায় এবং সে নিজে নিজে বলে যে এবার সুনিতার বাচ্চাকে হওয়ার আটকানোর দায়িত্ব আমার, আমি নিজে এবার সব কিছু করবো।
এখান থেকে এই মুভির প্রথম পার্ট শেষ হয়ে যায় এবং আমরা নেক্সট পার্টে বাকি কাহিনীটি জানবো। আপনাদের এই মুভিটির এক্সপ্লেন কেমন লাগলো জানাবেন, আর মুভিটি কেমন সেটিও জানাবেন। আর তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে সুস্থ রাখবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।